আসসালামু আলাইকুম। তোমরা এই মানবিক গুণাবলী টপিকটা নিয়ে অনেক বেশি প্যারায় আছো। নতুন অ্যাড করা হয়েছে। যারা এখনো জানো না, তোমাদেরকে জানাই দেই যে ভাই সাধারণ জ্ঞানের সাথে তোমার মানবিক গুণাবলী এবং তার সাথে যোগ করা হয়েছে প্রবণতা। এইটা মিলে আমার 15 মার্ক করা হয়েছে। ফিজিক্স থেকে 5টা মার্ক ধার নেওয়া হয়েছে। তো বেশি কথা বাড়াবো না। মানবিক গুণাবলী থেকে আসলে কি কি পড়তে হয় জাস্ট মনে রাখবা, নৈতিকতা, তারপর ধরো মেডিকেল এথিক্স পড়তে হবে আমাদের, বা মূল্যবোধ সহ নানান টপিক পড়তে হবে। এটা আমরা আসলে বিসিএস পিলির কোশ্চেন সলভ করতে পারি, যেমন মানবিক গুণাবলী কিন্তু বিসিএস পিলির একটা টপিক। সো সেইটারই একটা টপিক হলো নৈতিকতা। আজকে আমরা প্রথম পর্বে নৈতিকতা নিয়ে পড়বো। তো আমাদের আজকে প্রথম টপিক হলো নৈতিকতা। সো নৈতিকতা বলতে আসলে আমরা কি বুঝি? দেখো, নৈতিকতাটা আসলে আমাদের নীতিবিদ্যার অন্তর্ভুক্ত। নীতিবিদ্যা কি? নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো ইথিক্স। ইথিক্স শব্দটা আমরা রেগুলারই শুনি। সো এটা হলো একটা গ্রিক শব্দ, ইথোস থেকে এসেছে, গ্রিক একটা শব্দ থেকে। তুমি দেখবে আবার নৈতিকতা যেটা মোরালিটি, সেটা কিন্তু একটা ল্যাটিন শব্দ থেকে আসছে। তাহলে নীতিবিদ্যা কি? নীতিবিদ্যা হলো যে ভাই নীতি নিয়ে কথাবার্তা হবে, যেটা যেটা অর্থ হলো চরিত্র, অভ্যাস বা রীতিনীতি। তো চরিত্র বা আচরণ, আমাদের মানুষের চরিত্র বা আচরণ নিয়ে যেটা কাজ করে সেটাই হলো নীতিবিদ্যা। সমাজে বসবাসকারী যে মানুষরা আমরা আছি, তাদের আচরণ বা ঐচ্ছিক ক্রিয়ার যে পর্যালোচনা, এটি হলো নীতিবিদ্যার মূল ভিত্তি। সো নীতিবিদ্যার ইংরেজি হলো এথিক্স, আর আমাদের যে নৈতিকতা, এটার ইংরেজি হলো মোরালিটি। এই ইংরেজিগুলো একটু দয়া করে জেনে রাখবা। ওকে, এই যে আমাদের ল্যাটিন শব্দ বললাম, মোরালিটি শব্দটা এসেছে মোরালিটাস থেকে, যার অর্থ কি? সঠিক আচরণ বা চরিত্র। অনেক বিজ্ঞানী আছে বা আমাদের যে দার্শনিক আছে আমরা বলি, তার মধ্যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এই নৈতিকতার উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এবং আইন নৈতিকতার মধ্যে যে পার্থক্য, এইটা সর্বপ্রথম করেছিলেন ম্যাকিয়াভেলি। সো কোনোদিন যদি তোমাদের প্রশ্ন আসে যে আইন এবং নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করছে কে, উত্তর হবে কি? ইটালীয় দার্শনিক ম্যাকিয়াভেলি। সো সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এদের দার্শনিক কি কি বই আছে বা এদের কাজ কি আছে বা উক্তি কি কি আছে, সেটা সম্বন্ধে আমরা পড়বো। এবং এছাড়াও আরো যারা যারা আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের সম্বন্ধে আমরা জানবো। সো দেখো, এছাড়া আমাদের গুরুত্বপূর্ণ আরো টপিক আছে, যেমন সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিন। ভাই শব্দ দ্বারাই বুঝতেছো যে মাঝারি পর্যায়ে কিছু একটা বোঝাচ্ছে। মানে দুইটা চরম পন্থা, এক হলো কিছুই না করা, আরেকটা হলো অনেক বেশি করা। সো কম কিছু করা অথবা অনেক বেশি করা, কোনোটাই ভালো না, এটার মাঝামাঝি পর্যায়ে হলো আমাদেরকে থাকতে হবে। সো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার নিকোমেকিয়ান এথিক্স গ্রন্থে সর্বপ্রথম সুবর্ণ মধ্যক শব্দটা প্রয়োগ করছে। তো সুবর্ণ মধ্যক শব্দটা সর্বপ্রথম কে প্রয়োগ করছেন? আমাদের অ্যারিস্টটল, সবার প্রিয় অ্যারিস্টটল। সো এখানে বলা হয়েছে দুইটা চরমের মধ্যে মাঝামাঝি পর্যায়ে যেটা থাকবে সেটা হলো একটা গুণ বা ভার্চু। যেমন ধরো, কেউ হলো হঠকারিতা করতেছে, মানে অনেক বেশি বেশি করতেছে। আর ধরো কেউ একজন কাপুরুষতা, মানে কিছুই করতেছে না। এদের মাঝামাঝি পর্যায়ে হলো সাহস, যেটা হলো আমাদের আসলে থাকা উচিত। আবার ধরো কেউ একজন অতিরিক্ত শরীরচর্চা করতেছে, আবার একজন কিছুই করতেছে না, যে শরীরচর্চার অত্যধিক ঘাটতি। এর মাঝামাঝি পর্যায়ে কি? আমাদের সুস্বাস্থ্য। তো এই জায়গায় যে আমাদের মাঝামাঝি পর্যায়ে যেটা আছে, মানে সাহস এবং সুস্বাস্থ্য, এগুলো হলো গুণ বা আমাদের সুবর্ণ মধ্য। তারপর হলো উপযোগবাদ, যেটা হলো ইউটিলিটারিয়ানিজম, যেটা সম্বন্ধে আমাদের দুইজন বিজ্ঞানী কথা বলছেন। একজন হলো জেরেমি বেন্থাম, আরেকজন হলো জন স্টুয়ার্ট মিল। কিন্তু যদি কখনো প্রশ্ন আসে যে উপযোগবাদ নিয়ে বই লিখছে কে, সেটার উত্তর হলো জন স্টুয়ার্ট মিল। এটা আমাদের বিশেষ প্রিলির প্রশ্ন, এটা আমরা একটু সলভ করব। সো উপযোগবাদ বলতে আসলে কি বোঝায়? এটা হলো একটা দার্শনিক মতবাদ, যেটার মূল বক্তব্য হলো সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্য সর্বোচ্চ পরিমাণ সুখ। মানে আসলে আমরা সবাইকে সুখ দিতে পারবো না, তা আমাদেরকে এনশিওর করতে হবে যাতে সর্বোচ্চ পরিমাণ মানুষ সর্বোচ্চ পরিমাণ সুখ পায়। তো আমরা কি পড়লাম? নীতিবিদ্যা, নৈতিকতা, এরপর আমাদের সুবর্ণ মধ্যক এবং উপযোগবাদ। সো আমরা এখন কিছু বিজ্ঞানের ব্যাপারে জানবো। সর্বপ্রথম হলো আমাদের সক্রেটিস এর সম্বন্ধে যদি আমরা জানি, যে সক্রেটিস নামটা এই জায়গায় একটু মুছে গিয়েছে। সক্রেটিস, এই সক্রেটিস সাহেবের বিখ্যাত উক্তি হলো জ্ঞানী পূর্ণ, নলেজ ইজ ভার্চু। প্রিলিতে আসা প্রশ্ন, এবং এটা পরীক্ষায় আসার মতন প্রশ্ন, যে জ্ঞানী পূর্ণ, এই কথাটা আসলে কার? উক্তিটা কার? সক্রেটিসের। নিজেকে জানো, নো দাই সেলফ। অনেকবার এই শব্দটা আমরা জানছি, এই বাক্যটা আমরা শুনছি, কিন্তু কে বলছে আমরা এটা জানতে চাই না। কে বলছে? সক্রেটিস। এরপরে আসলো প্ল্যাটো। এই প্ল্যাটোর কয়েকটা সুন্দর সুন্দর গ্রন্থ আছে এবং পরীক্ষা আসার মতন। সেটা কি? এক হলো আমাদের দ্য রিপাবলিক, দ্য লস, দ্য স্টেটসম্যান এবং ডায়লগ। এই ডায়লগ নিয়ে অনেকবার প্রশ্ন আসছে। তো দ্য রিপাবলিক কে লিখছেন, দ্য লস কে লিখছেন, দ্য স্টেটসম্যান কে লিখছেন এবং ডায়লগ কে লিখছেন? কে লিখছেন? প্লেটো লিখছেন। এবং
প্লেটো সাহেব সদ্গুণের 4টা ক্রাইটেরিয়া বলছেন। সদ্গুণের 4টা ক্রাইটেরিয়া, 1 হলো প্রজ্ঞা, 2 হলো সাহস, 3 হলো সংযম, 4 হলো ন্যায় বিচার। মানে তোমার কোন একটা ভালো খারাপ কিছু জানার জন্য উইজডম বা প্রজ্ঞা থাকতে হবে। তোমার সেই ভালো কাজটা করার জন্য বা প্রতিকূল অবস্থায় তোমার ভালো কিছু করতে বা সততার সাথে থাকতে তোমার সাহস থাকতে হবে, কারজ থাকতে হবে। সংযম মানে কি, আমাদের পেশেন্স থাকতে হবে, টেম্পারমেন্ট আমাদের ধরে রাখতে হবে। এবং ন্যায় বিচার, জাস্টিস, মানে ভুল সঠিকের মধ্যে আমাদের জাস্টিসটাকে বেছে নিতে হবে এবং সব মানুষ যাতে আমাদের সুবিচার পায় সেটার জন্য আমাদের কাজ করতে হবে। এই 4টা গুণ কে বলছে? বিজ্ঞানী প্লেটো। পরবর্তীতে এর বিখ্যাত উক্তি সম্বন্ধে আমরা জানি যে শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইনের কোনো কাজ নাই, কিন্তু শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন এনেও লাভ নাই। এটার অনেক বাস্তব উদাহরণ আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে শাসক সৎ হলে আমাদের আসলে আইন খুব একটা প্রয়োজন নাই। এই বাক্য হচ্ছে আমরা রিলেট করতে পারবো যে শাসক যদি অসৎ হয় তাহলে আইন যতই কাজ করুক বা মহৎ গুণ সম্পন্ন যদি না হয় আইন যতই কাজ করুক এটা আসলে কাজ আমাদের ডেফিনেটলি কোনো আউটপুট দিবে না। তো এটা কে বলছেন? বিজ্ঞানী প্লেটো বলছেন, যেটার সাথে আমরা বিগত বছরগুলোর একটু মিল পাই। এরপর আসে ভাই আমাদের বিজ্ঞানী অ্যারিস্টটল। বিজ্ঞানী না, দার্শনিক আর কি। বিজ্ঞানী আমরা বেশি সায়েন্স পড়তে পড়তে বিজ্ঞানী শব্দটার সাথে বেশি পরিচিত হয়ে যাই। সো অ্যারিস্টটল, অ্যারিস্টটলকে আমরা বলি রাষ্ট্রবিজ্ঞানের জনক। একটু ঢেকে গিয়েছে এজন্য আমি দুঃখিত। ওনাকে কি বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক। ওনাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। এছাড়া ওনাকে বলা হয় যুক্তিবিদ্যার জনক। কিসের জনক? যুক্তিবিদ্যার জনক। এছাড়াও কিন্তু ওনাকে জীববিজ্ঞানের জনক বলা হয়, ফাদার অফ বায়োলজি। সো উনি রাষ্ট্রবিজ্ঞানের জনক, যুক্তিবিদ্যার জনক, জীববিজ্ঞানের জনক। এবং ওনার কথা হলো একটাই যে সদ্গুণ, যেটা প্লেটো বলে গেছে যে সদ্গুণের 4টা ক্রাইটেরিয়া, কিন্তু ওনার কাছে এটা মনে হয়েছে যে সদ্গুণের উদ্ভবের কারণ হলো মধ্যপন্থা। সদ্গুণের উদ্ভবের কারণ কি? মধ্যপন্থা। আমরা একটু আগে দেখে আসছি যে উনি কিন্তু সুবর্ণ মধ্যকের কথা বলছে, মানে আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করলে আমরা সদ্গুণ অর্জন করতে পারবো। এটা হলো ওনার কথাবার্তা। তো ওনার একটা বিখ্যাত বই আছে যেটা হলো দ্য পলিটিক্স। দ্য পলিটিক্স, দ্য পলিটিক্সের লেখককে অ্যারিস্টটল। ওনার কিছু বিখ্যাত উক্তি আছে, যেমন মানুষ রাজনৈতিক এবং সামাজিক জীব, ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধিক্ষেত্র, রাষ্ট্র হচ্ছে পরিবারের সম্প্রসারিত ফল, আইন হলো পক্ষপাতহীন যুক্তি, সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিচের 2টা, যে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা সমগ্র জনগণের হাতে ন্যস্ত থাকে। এটা বর্তমান পার্সপেক্টিভে পরীক্ষায় আসার মতন প্রশ্ন, যে এই উক্তিটি কার? এবং যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু। এই উক্তিগুলোর জনককে? এই উক্তিগুলোর জনক হলো আমাদের অ্যারিস্টটল সাহেব। এরপরে এই যে আমি আরো কয়েকটা বিজ্ঞানীর নাম, মানে সরি আরো কয়েকজন দার্শনিকের নাম, সেই দার্শনিকের কিছু বিখ্যাত গ্রন্থ সম্বন্ধে জানবো। যেমন বার্ট্রান্ড রাসেল। উনি এমন একজন ব্যক্তি, উনি এমন একজন ব্যক্তি যিনি দার্শনিক, যিনি দার্শনিক, কিন্তু দার্শনিক হয়েও তিনি নোবেল পুরস্কার পাইছেন সাহিত্যে। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দার্শনিক হয়েও। তো মাঝে মাঝে প্রশ্ন আসে যে ভাই দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পাইছেন কে? আমাদের বার্ট্রান্ড রাসেল সাহেব। কোন বইটা লিখে? দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। ওনার আরো বই কি কি আছে? পাওয়ার এন্ড নিউ সোশ্যাল অ্যানালাইসিস, বিসিএস পিডিতে আসা প্রশ্ন, হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স, কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, ওয়াই আই এম নট এ ক্রিশ্চিয়ান। এরপরে আসে আমাদের জেরেমি বেন্থাম, যার সম্বন্ধে আমরা পড়ছিলাম যে উনি এই যে আমাদের উপযোগবাদের সাথে অনেক বেশি জড়িত এবং এই তত্ত্বের সাথে রিলেটেড। ওনার একটা বিখ্যাত গ্রন্থ হলো অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন। এছাড়া আছেন জন স্টুয়ার্ট মিল, ভেরি 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 ইম্পর্টেন্ট পার্সন, কারণ এনার বই থেকে প্রায় প্রশ্ন আসে যে অন লিবার্টি বইয়ের লেখককে? অন লিবার্টি গ্রন্থের লেখক জন স্টুয়ার্ট মিল। ইউটি লিটারেনিয়ানিজম, ইউটি লিটারিয়ানিজম এটার জনক বা উপযোগবাদ, এটা নিয়ে বই লিখছেন কে? আমাদের জন স্টুয়ার্ট মিল। এবং এ সিস্টেম অফ লজিক, এটার লেখককে? এটার লেখক হলো আমাদের জন স্টুয়ার্ট মিল। সো এখন আরো কিছু যদি আমরা শুনি, যেমন শর্তহীন আদেশ, তারপর কর্তব্যের জন্য কর্তব্য এবং সততার জন্য সদিচ্ছা। এই কথাগুলোর জনককে? এই কথাগুলোর জনক হলো ইমানুয়েল কান্ট। এবং এই ইমানুয়েল কান্ট সম্বন্ধে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে বিসিএস প্রিলিতে। সো শর্তহীন আদেশ, কর্তব্যের জন্য কর্তব্য, সততার জন্য সদিচ্ছা, এইসব কথা কে বলছেন? ইমানুয়েল কান্ট। এবং জনস্বাস্থ্য এবং নৈতিকতা নিশ্চিতকরণ, রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এটা সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 18 নং অনুচ্ছেদে। বর্তমান সংবিধান একটা আলোচিত টপিক, তো এটা আসতে পারে সংবিধানে কত নং অনুচ্ছেদে নৈতিকতার কথা বলা আছে? ভাই সংবিধানে 18 নং অনুচ্ছেদে। এবং মহাত্মা গান্ধী একটা কথা বলেছেন যে নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হলেন অন্যতম পাপী।
তো মহাত্মা গান্ধীর উক্তিটা কি? নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হলো অন্যতম পাপী। এছাড়াও সর্বজনীন সদ্গুণগুলো কি কি? ন্যায়, সততা, সত্যবাদিতা। এগুলো আমরা সবই জানি যে নৈতিক শক্তির প্রধান উপাদান কি? সততা ও নিষ্ঠা। নৈতিক শক্তির প্রধান উপাদান হলো আমাদের সৎ থাকতে হবে, আমাদের নিষ্ঠ আমরা যত নিষ্ঠা পালন করব এবং আমাদের একটা কাজের প্রতি আমাদের যত বেশি ডেডিকেশন থাকবে, সেটা আমাদের নৈতিক শক্তিকে তত বেশি স্ট্রং করবে। তারপরে নৈতিক শিক্ষার সূচনা শুরু হয় পরিবার, মানে আমাদের পরিবার থেকেই। যখন আমরা জন্মগ্রহণ করি, তারপরে আমাদের যে পরিবার, আমাদের মা থেকে আমাদের শিক্ষা শুরু হয় এবং এই যে আমাদের নৈতিকতার বিকাশ, এই বিকাশের লালন ক্ষেত্র হলো সমাজ। সো আমরা কিছু ইনফরমেশন পড়লাম, খুবই দ্রুত তোমাদেরকে ওভারভিউ করে দিয়েছি, কারণ আমাদের বেশি সময় এই জায়গায় নষ্ট না করি। এখন আমরা কিছু প্রশ্ন সলভ করি, যেমন আমাদের আগেই বলছি ইউটিলিটারিয়ানিজম গ্রন্থের লেখককে, আমাদের জন স্টুয়ার্ট মিল। এটা বিসিএস, কোন বিসিএস? 45 বিসিএস এ আসা প্রশ্ন। দেন শর্তহীন আদেশ ধারণাটির প্রবর্তককে? ইমানুয়েল কান্ট। এরপরে আছে জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে? এটা দুইবার আসছে, 47 এবং 41, অনুচ্ছেদ 18। তারপরে জ্ঞান হয় পূর্ণ, মানে জ্ঞানই পূর্ণ, এই উক্তিটি কার? সক্রেটিসের। সেগুলো আসে পরীক্ষায়। তারপরে সুবর্ণ মধ্যক কি? সুবর্ণ মধ্যক হলো দুটি চরম পন্থার মধ্যবর্তী পন্থা। দেন পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা? আমাদের বার্ট্রান্ড রাসেলের লেখা। সো এই ধরনের প্রশ্নগুলো আমাদের আসতে পারে এবং এই ক্ষেত্রে আমরা বিসিএস প্রিলির কোশ্চেনগুলো সলভ করব। আমরা বিসিএস এর প্রশ্নগুলো সলভ করব, মানে আসলে বিসিএস প্রিলির প্রশ্নগুলো সলভ করব, কারণ নৈতিকতা বা আমাদের মানবিক গুণাবলী এটা কিন্তু আমাদের বিসিএস প্রিলির একটা টপিক। সো আমাদের প্রথম ক্লাসটা শেষ, দ্বিতীয় ক্লাসে আমরা পড়াশোনা করব মানবিক গুণাবলী নিয়ে, যেটা হলো আমাদের মানবিক গুণাবলী মেডিকেল এথিক্স টপিকটা নিয়ে। সো আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।